6 ডিসেম্বর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিজাম হাজারীর এমপি পদ নিয়ে বিভক্ত হাইকোর্ট, তৃতীয় বিচারকের সিদ্ধান্তে নিষ্পত্তি। বিএনপি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিল, স্বৈরাচার পতন দিবসে এরশাদের দাবি। এক সপ্তাহে খোঁজ মেলেনি ঢাকায় নিখোঁজ 4 যুবকের, পুলিশের কাছে কোনো তথ্য নেই। ফেনী 2 আসনের নিজামুদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা প্রশ্নে রিট আবেদনের ক্ষেত্রে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি FRM নাজমুল হাসানের হাইকোর্ট বেঞ্চ বিভক্ত এ রায় দেন। 2014 সালে একটি দৈনিক সংবাদপত্রে সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ শিরোনামে নিজাম হাজারীর বিরুদ্ধে খবর ছাপা হয়। এর সূত্র ধরে ফেনীর যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রুল দেয় আদালত। মোট 5 বার রায়ের জন্য দিন ঘোষণা করা হলেও কারাভোগের মেয়াদ, রেয়াদের সময় সহ বেশ কিছু জটিলতায় তা বারবার পিছিয়ে যায়। অবশেষে এলো দ্বিধাবিভক্ত রায়। বিভক্ত রায় হওয়াতে সিদ্ধান্ত হয় নাই বলে ধরে নিতে হবে। উনি কি জেল পুরোপুরি খেটেছেন কিনা বা কিভাবে বেরোলেন? একবার জেল অথরিটি বলছে উনি সাজা খেটে রেয়াতি প্রথায় বেরিয়ে আসছেন, পরবর্তীতে অন্যরকম সিদ্ধান্ত দিচ্ছে। তো এইগুলো তো সিদ্ধান্ত এখানে সাক্ষী সাবত না নিয়ে এগুলা সিদ্ধান্ত দেওয়া সঠিক না বলেই আমাদের দ্বিতীয় জাজ যিনি আছেন উনি বলেছেন যে এটা রুল ডিসচার্জ করা হোক। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, রিট আবেদনে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার কোনো আবেদন না থাকায় জ্যেষ্ঠ বিচারপতি এ বিষয়ে কোনো আদেশ দেননি। উনি জাস্ট রুলটা অ্যাবসলিউট করেছে এবং উনি সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনার এবং সংসদকে বলেছেন। এ বিষয়ে আমাদের যেহেতু কোনো প্রেয়ার ছিল না, এ বিষয়ে জাজের কোনো অভিমত ছিল না যে এখন কি হবে। বিভক্ত রায় হওয়ায় এ বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করবেন। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজামুদ্দিন হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর SM হাসান তালুকদার। ডক্টর SM হাসান তালুকদার, ফেনী 2 আসনে যে নিজামুদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকা নিয়ে হাইকোর্ট আজ বিভক্ত রায় দিয়েছেন। তো সেই রায়ের ফলে তৃতীয় বিচারক বিষয়টি নিষ্পত্তি না করা পর্যন্ত আমরা কি এই সংসদ সদস্য পদে ওনার থাকতে কোনো বাধা নেই এবং এটিকে একটি স্ট্যাটাস কুই থাকলো? হ্যাঁ, ধন্যবাদ। আমি এ ব্যাপারে দুটো মামলা রায় দিয়ে শুরু করতে চাই। HM এরশাদ ভার্সেস আব্দুল মুক্তাদির চৌধুরী, এই মামলায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে, ডিসকোয়ালিফিকেশন ক্যান নট স্টার্ট আনটিল দি কনভিকশন বিকামস ফাইনাল অ্যান্ড কনক্লুসিভ। অযোগ্যতা শুরু হয় না যতক্ষণ পর্যন্ত না কনভিকশন চূড়ান্ত এবং কনক্লুসিভ না হয়। এটা একটা দিক সিদ্ধান্ত। আরেকটা জায়গায় বলা আছে একটা মামলার রায়ে, ডিসকোয়ালিফিকেশন স্টার্টস অনলি when conviction becomes final and conclusive। যেহেতু এটি চূড়ান্ত হয়নি হাইকোর্ট ডিভিশনের রায়ে, এটি প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি আরেকটি একক বেঞ্চে পাঠাবেন। সুতরাং ওনার সিদ্ধান্ত হওয়ার পরেই প্রশ্নটি আসবে, এই মুহূর্তে আসছে না। এরপরেও কিন্তু আবার এপিলের ডিভিশনে এপিল করার প্রশ্ন আসবে। একদম ফাইনালি কনক্লুসিভ না হওয়া পর্যন্ত সদস্যপদ যাবে না বলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। তবে একটি প্রশ্ন আমি এখানে বলতে চাই, আপনি যদি সময় দেন আমাকে একটু, যে আমাদের প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসাবে যে নৈতিক স্খলনজনিত অপরাধে 2 বছরের বেশি সাজা হওয়ার পর আমাদের সংবিধানের 67 অনুচ্ছেদ অনুযায়ী 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অযোগ্য থাকেন। কিন্তু আমরা দেখছি পুলিশের IG রিপোর্টে বলা হয়েছে যে রিয়াদের পরও তার সাজার মেয়াদ খাটা বাকি আছে, 5 বছর শেষ হয়নি। যদিও তাদের লয়ারদের পক্ষ থেকে রক্ত দেওয়ার কথা বলা হয়েছে, সেখানেও চিটাগাং জেল কর্তৃপক্ষ বলেছেন যে এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তাহলে তিনি কিভাবে বেরিয়ে আসলেন? আমার এই ধরনের রিপোর্ট আসার পরেও আমরা জানতে চাই জেল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করেছেন কিনা এবং দোষী ব্যক্তি যদি কেউ থেকে থাকে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা। আমরা আরও জানতে চাই এই ব্যাপারে নির্বাচন কমিশন বিষয়টি সতর্কতার সাথে তারা দেখাশোনা করেছেন কিনা, অথবা তাদের কোনো নেগলিজেন্স ছিল কিনা সংশ্লিষ্ট কর্মকর্তার। আর আরেকটি দিক আমরা সাধারণ নাগরিক হিসেবে বলবো যে এই ধরনের নৈতিক স্খলনজনিত অপরাধে যারা শাস্তি পায় তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেওয়ার ব্যাপারে আরও অধিক যত্নশীল হবেন, আরও দায়িত্ববান হবেন, এটি আমরা প্রত্যাশা করি।
ডক্টর এস এম হাসান তালুকদার, আমরা যদিও পূর্ণাঙ্গ রায় এখনো দেখিনি, কিন্তু আপনি কি ধারণা করতে পারেন যে কি কারণ থাকলে দুইজন বিচারক আসলে দুই রকম রায় দিতে পারেন একই ম্যাটারে, বা যে ম্যাটারটি একইভাবে তাদের কাছে উপস্থাপিত হয়েছেন? হ্যাঁ, আমরা প্রথম বিচারককে অ্যাবসলিউট করেছেন, আরেকজন তিনি তার বক্তব্যেরও কিন্তু একদম যথার্থতা যে নাই তা বলা যাবে না। তিনি কিন্তু একদম নেগেটিভ করেননি। তিনি বলেছেন যে বিষয়টিতে আরো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন আছে, কারণ চিটাগাং জেল কর্তৃপক্ষ বলেছে যে তাদের রক্ত দেওয়ার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু তারা এই বিষয়টিকে সরাসরি স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, এড়িয়ে গেছে। এখানে আমার মনে হয় বিশেষ করে কোর্ট বিষয়টি আরো সাক্ষী নিয়ে পরীক্ষা নিয়ে বিষয়টি নিশ্চিত হবেন, এই জন্য হয়তো বা বিষয়টি এভাবে আছে একজন বিচারকের সিদ্ধান্তে। প্রফেসর হাসান তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ। এটিএসপিকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। এক সপ্তাহ পর খোঁজ মেলেনি নর্থ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্র এবং তাদের দুই বন্ধুর। নিখোঁজের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে, কিন্তু এখনো তথ্য নেই পুলিশের কাছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ কার্জন। মাসুদ, গোয়েন্দাদের ধারণা গ্রেফতার বা অপহরণ নয়, তারা আত্মগোপনে রয়েছেন। উগ্রপন্থী কোনো গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। এই আশঙ্কাটির কথা শুধু আজ বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক গণমাধ্যমগুলিতে আলোচিত হয়েছে, কিন্তু এই তাদের নিখোঁজ হওয়ার সঙ্গে যে উগ্রপন্থী কারো সম্পর্ক থাকতে পারে, এটি গোয়েন্দারা কি করে বা কোন সূত্র থেকে ভাবছেন? আসলে এখন পর্যন্ত যে এই চারজন আরো দুজনের খবর পাওয়া গেছে, 6 জন মোট। তো এখন পর্যন্ত আসলে তারা কোথায় আছেন এবং গেলে সেটা কোথায় গেছেন এখন পর্যন্ত কিন্তু আসলে গোয়েন্দা যারা তদন্ত করছেন তারা কিন্তু পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। একটি বিষয় হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে, বা গোয়েন্দারাও যেটি বিষয়টি দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যে হঠাৎ করে এই বাসা থেকে নিখোঁজ হয়ে যাওয়া, তারপরে কিছুদিন পরে দেখা গেল সে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, এবং একটি ধারা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্ররা, মানে উচ্চশিক্ষিত ছাত্ররা এই ধারার সঙ্গে যুক্ত ছিল। এই ধারণা থেকে আসলে গোয়েন্দারা একটু এই বিষয়গুলো যে আসলে এই ধারায় তারা গেছেন কিনা বা এরকম কোনো তৎপরতায় জড়িত হয়েছেন কিনা, এই ধারা থেকে আসলে তদন্তটি শুরু করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু যে একেবারেই নিশ্চিত কোনো তথ্য কিন্তু গোয়েন্দা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুই পাননি, এবং একাধিক গোয়েন্দা সংস্থা এই বিষয়টি তদন্ত করছে, র্যাব বা পুলিশ সবাই তদন্ত করছে, এবং পরিবারের সদস্যরাও তারাও আমাদের দুইটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, তারাও কিন্তু পরিষ্কার কিছু বলতে পারছেন না যে তাদের সন্তান বা তাদের পরিবারের সদস্যরা কোথায় গেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি এর আগে বিভিন্ন সময় অভিযোগ থাকে যে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় বনানী কাঁচাবাজার এলাকায় তারা গিয়েছিলেন, এবং তারপর থেকে আমরা প্রায় ধরে নিতে পারি শুক্রবার থেকে বা বৃহস্পতিবার রাত থেকে পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। পরিবার কি তাদের এই ফিরে না আসা বা তাদের মানে নিশ্চুপ থাকার বিষয়ে থানায় কোনো জিডি করেছিলেন, কোনো সহযোগিতা চেয়েছিলেন? হ্যাঁ, 3টি জিডি হয়েছে। একটি ঘটনায় 4 জন, আরেকটি ঘটনায় 1 জন, আরেকটি ঘটনায় ক্যান্টনমেন্টে 1 জন। কবে হয়েছে সেটি হয়েছে পহেলা ডিসেম্বর একটা জিডি হয়েছে, আরেকটা জিডি হয়েছে 2 তারিখ। মানে নিখোঁজ হওয়ার আরো কয়েকদিন কিন্তু তারা অপেক্ষা করেছেন যে আসলে কোথায় গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, খোঁজ না পেয়েই কিন্তু আসলে তারা জিডিটি করেছেন। এবং তারা কিন্তু যখন তারা নিখোঁজ হয়েছেন তখন থেকেই কিন্তু পরিবারের সদস্য যখন বিচ্ছিন্ন হয়ে গেছেন তখন থেকে কিন্তু তাদের কাছে একটি ধারণা ছিল, এবং যে তারা নিখোঁজ হয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানিয়েছেন, না পেয়েই কিন্তু 2-1 দিন সময় নিয়েই কিন্তু তারা থানায় জিডি করেছেন। খালেদ কার্জন, আমরা জানি যে পুলিশ তাদের অনুসন্ধান করছে। অনুসন্ধান করার ক্ষেত্রে পুলিশ কি প্রক্রিয়ায় অনুসন্ধান করছে? পুলিশ কি তাদের ছবি সবগুলি থানায় থানায় দেবে কিনা, বা পুলিশ এর আগে যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে যেমন গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন, গণমাধ্যমে তারা একরকম বিজ্ঞাপনও দিয়েছিলেন, সেরকম কোনো কিছু করবেন কিনা পুলিশের বিশেষ শাখা বা পুলিশ হেডকোয়ার্টার, এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানিয়েছেন কিনা, যে কিভাবে তারা অনুসন্ধানটি মানে পরিচালনা করবেন? তারা এখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যেটি বলছেন যে এই 4 জন এবং 1 জন আরেকজন, মানে মোট 6 জন যুবক নিখোঁজ হওয়ার তথ্য তাদের কাছে এসছে চলতি মাসের শুরু থেকে এই ঘটনাগুলো। তারা আগে নিশ্চিত হতে যাচ্ছেন যে তাদেরকে যেটি ধারণা করা হচ্ছে বা যে আগের যে ধারণাটি, সেই যে আসলে তারা
বিশেষ করে জঙ্গি তৎপরতায় জড়িত হয়েছেন কিনা এই বিষয়টি তারা নিশ্চিত হয়ে যাচ্ছেন। এই জন্য তারা বেশ কিছু কাজকর্ম করছেন, তাদের কাদের সঙ্গে চলাফেরা ছিল বা কাদের সঙ্গে তারা মিশতে, তাদের বন্ধু বান্ধব কারা ছিল, এই জিনিসগুলো তারা আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন। সেইগুলো নিশ্চিত হয়ে গেলেই তারা কোথায় গেছেন একটা ধারণা পাওয়া যাবে, তারপরে যে পরবর্তী ধাপগুলো, পরবর্তী প্রক্রিয়াগুলো সেগুলো তারা শুরু করতে পারবেন, এরকমটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাবি করছেন বা ধারণা দিচ্ছেন। কারণ আমরা কিন্তু সবাই আমাদের মোবাইল সিম রেজিস্ট্রেশন করেছিলাম, আমাদের একটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হয়েছিল, সর্বশেষ তারা মোবাইল যে সিম ব্যবহার করেছেন বা কথাবার্তা বলেছেন সেইগুলির ব্যাপারে পুলিশ কোনো অনুসন্ধান করছে কিনা? হ্যাঁ, সেটি একটি তদন্ত বা খুঁজে বের করার ক্ষেত্রে একটি তাদের একটা অন্যতম একটা উপায়, মানে বায়োমেট্রিক সিমগুলো যেগুলো, সেগুলো একটা পদ্ধতি আছে যেগুলো তথ্য প্রযুক্তির মধ্যে ব্যবহার করে তারা কার সঙ্গে কথা বলেছেন, সবশেষ তাদের অবস্থান কোথায় ছিল, বা সিম যে সেটে ব্যবহার করেছেন সেই সেটের সূত্র ধরেও কিন্তু কিছু তদন্ত তারা, সেই সেটটি যদি অন্য আরেকটি সিম ব্যবহার করে থাকে কিছু কিন্তু তথ্যসূত্র তারা পেয়ে থাকে। এই বিষয়গুলো তারা কাজে লাগাচ্ছেন এবং একটি বিষয় বলছি যে আসলে তারা নিশ্চিত হতে যাচ্ছেন যে এই যুবক, মানে এই 6 জন যুবক যারা নিখোঁজ হয়েছেন আমরা বলছি বা পরিবারের সদস্যদেরকে জিডি করা হয়েছে, তারা তদন্ত করে আসলে দেখতে চাচ্ছেন যে অনেক সময় দেখা গেছে যে পরিবারের বিভিন্ন ঘটনা ঘটে থাকে, যে পরিবারের সঙ্গে বিভিন্ন রকম মান অভিমানের ঘটনা থেকে সেক্ষেত্রে পরিবার থেকে আত্মগোপনে থাকেন, এরকম কোনো ঘটনা কিনা। তো পরিবারের কাছে তারা কথা বলছেন যে এরকম তারা এখন পর্যন্ত কোনো ধারণা আসলে পাননি। তো সেই ক্ষেত্রে তারা গেলে যে আগে একটি ছিল যে আমরা দেখেছি যে যারা নিখোঁজ হয়েছেন তাদের একটি সময় জঙ্গি তৎপরতা যুক্ত হয়েছেন এবং বাইরে চলে যাওয়ার একটি ধারা ছিল। তো সেই ধারাটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন এখন অনেকটি কমে গেছে, যে বিশেষ করে হলিয়া ডিজাইনের পরে যে সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং আসলে জঙ্গি তৎপরতার শেষ যে পরিণতি সেটিও হয়তো যারা দেখতে পাচ্ছেন। কারণ আমি সর্বশেষ জানতে চাইবো যে সর্বশেষ তারা যে রেস্তোরাঁয় গিয়েছিলেন সেই রেস্তোরাঁ থেকে রেস্তোরাঁয় যারা ছিলেন, যারা কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন, তারা কোনো তথ্য দিতে পেরেছেন কিনা যে তাদের 4 জনকে বেরিয়ে যেতে তারা মনে করতে পারেন কিনা, তারা কি খেয়েছিলেন, কি আলাপ করেছিলেন, কতক্ষণ ছিলেন? না, এখন একটি রেস্তোরাঁ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তদন্তের সেই দিকগুলো সবশেষ তারা যেখানে ছিলেন তাদের অবস্থানটি নির্ণয় করে, বিশেষ করে সবশেষ সেই রেস্তোরাঁয় ছিলেন, তারপরে বের হয়ে হয়তো অন্য যদি কোথাও কথা বলে থাকেন সেটি কোন জায়গায় অবস্থান করেছেন সেইটিও কিন্তু বের করা পুলিশের পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব। কিন্তু তারা যে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করতেন, যে মোবাইল সেট ব্যবহার করতেন সেগুলো কিন্তু বন্ধ পাওয়া যাচ্ছে। তো ফলে রেস্তোরাঁও গিয়েছেন তারা এবং সেখানেও কথা বলেছেন, পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে যাদের বন্ধু বান্ধব পরিচিত সবার সঙ্গে কথা বলেছেন, এরকম কোনো ধারণা তারা পাচ্ছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিষয়টি মানে তদন্তের পর্যায়ে আছে। তারা চেষ্টা করছেন যে আসলে ঘটনাটি কি, তারা আসলে কোনো উগ্রপন্থায় জড়িয়েছেন কিনা সে বিষয়গুলো তারা এখন পর্যন্ত নিশ্চিত না, খোঁজ করছেন, পেলে হয়তো সেটা সবশেষ তথ্যটি তারা জানাতে পারবেন। কার্জন আপনাকে ধন্যবাদ। এডিট স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি কি পরে। ক্ষমতা দখল করা হয়নি, বরং 1982 সালে বিএনপি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিল সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছে। স্বৈরাচার পতন দিবসে এমন দাবি করলেন সাবেক এই স্বৈরশাসক। এরশাদ বলেন, গণতন্ত্রের কথা বিবেচনা করে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু পরে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। গণ অভ্যুত্থানের মুখে 1990 সালের এই দিনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এর মধ্যে দিয়ে এরশাদের 9 বছরের শাসনামলে অবসান হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। লোকে বলে আমি নাকি অসাংবিধানিক ভাবে ক্ষমতা, কথাটা সত্য না। রাষ্ট্রপতি সরকার সাংবিধানিক ভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রপতি ছিলেন। তিনি তার মন্ত্রিসভার অযোগ্যতার কারণে তিনি স্বেচ্ছায় সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। স্বৈরাচার প্রতিরোধ দিবস নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলি, খুলনা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। জনাব শিবলি, স্বৈরাচারী এরশাদ সরকারের ঐতিহাসিক পতনের দিন, গণতন্ত্র মুক্তি দিবস আজ, আজকের দিনে জাসদের কোনো বিশেষ কর্মসূচি ছিল কিনা রাজশাহীতে? জনাব শিবলি। জি, আজকে আসলে আমরা আলোচনা সভা করেছি অফিসে। তো যখন আপনাকে ধন্যবাদ মহিউদ্দিন ভাই, সে সময়ে 1990-এর বাংলাদেশে যে
স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন হয়েছিল, সেই পতন আসলে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সমস্ত জায়গায় ম্যাক্সিমাম জায়গাতেই স্বৈরাচার এবং সামরিক সরকার ক্ষমতায় তো একমাত্র সেই মাইল ফলক হিসাবেই ধরব যে বাংলাদেশে ছাত্র জনতা যে সামরিক স্বৈরাচারকে গণ আন্দোলনের মধ্য দিয়ে পতন করেছিল, সেখানেও আমরা রাজশাহীতে মুখ্য ভূমিকা পালন করেছিলাম। সেই সময় আমি নিজেও রাজশাহী কলেজে জিএস ছিলাম 89-90-এ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শহরে ব্যাপক আন্দোলন হয়েছে। শাহজাহান সিরাজ তখন এই এরশাদের বুলেটে। কিন্তু শিবলি ভাই এইটা আপনাদের কাছে কেমন লাগে এখন যে হুসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি করে যাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন, মন্ত্রীর পদমর্যাদায়, তার স্ত্রী সংসদে বিরোধী দলের নেতা হয়েছেন, আওয়ামী লীগ সরকারের সাথে জাতীয় পার্টি সরকার একটি সখ্য দেখা যাচ্ছে, আসা যাওয়া আছে, জাসদের সাথেও আবার আসা যাওয়া আছে, এটি কেমন লাগে? মানে আপনি বিষয়টি উপভোগ করেন কিনা? আসলে আমি আসলে বিব্রতই বোধ করি। বাংলাদেশে আসলে যেভাবে আসলে ক্ষমতার রাজনীতি, ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি হিসাবে এরশাদকে ব্যবহার করেছে, এটা আসলে আমি যেহেতু সক্রিয়ভাবে একজন কর্মী ছিলাম সেই সময়, আমার কাছে নিজের কাছে আশ্চর্য লাগে যে রাজনীতিতে আসলে স্থায়ী কোনো কথা নাই। তো কারণ ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে এরশাদকে ব্যবহার করেছে আজকে আমরা যারা জোটে আছি, এটা সত্য। তারপরেও এরশাদ তো আসলে একটা বিশ্ব বেহায়া, এটা আমরা সবাই জানি যে মানে এরশাদ বিশ্ব বেহায়া। ঠিক আছে, আপনারা যারা এরশাদের সঙ্গে উঠা বসা করছেন তাদেরকে আসলে আর কোনো অভিযোগ দেওয়া যাবে কিনা সে ব্যাপারে নিশ্চয় আমরা প্রশ্ন করবো। জনাব তরিকুল ইসলাম, এরশাদ বলছেন বিএনপি স্বেচ্ছায় বা সেই সময় স্বেচ্ছায় তাকে তিনি কোনো ক্ষমতা দখল করেননি, তাকে আসলে তার কাছে আসলে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল, কারণ সেই সময় আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারছিল না বিএনপি, ব্যর্থ হওয়ার কারণেই তাকে ক্ষমতা নিতে হয়েছিল। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন জনাব তরিকুল ইসলাম? ধন্যবাদ। আমি আজকের দিনে প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ডাক্তার মিলদ, শহীদ নূর হোসেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার জেহাদ আমাদের সাথী, খুলনার মহারাজ, খুলনার যুবদল নেতা ফরহাদকে সহ নাম জানা এবং না জানা অসংখ্য শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনার প্রশ্নের উত্তরে বেশ স্বাভাবিকভাবেই বলা যায় এরশাদ এমন একজন ব্যক্তি যিনি সকালে একটি কথা বলেন, দুপুরে সেই কথা পরিবর্তন করেন, রাতে আরেকটি কথা বলেন, এবং পটুয়া কামরুল ইসলাম যাকে ব্যঙ্গচিত্র এঁকে বিশ্ব বেহায়া উপাধি দিয়েছিল, তার কথাকে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিশ্বাস করার বিষয় আছে, এটি দেশের জনগণ যথেষ্ট সচেতনভাবে জানে। জনাব তরিকুল ইসলাম একটি বিষয়, আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু একটি বিষয় কি আপনি কখনো ভেবেছেন এরশাদ সাহেব যখন আপনাদের সাথে জোটবদ্ধ হয়ে 4 দলীয় জোট করেছিলেন এবং বেগম জিয়ার সাথে যৌথ বিবৃতি দিচ্ছিলেন, তখন আপনারা এই বিষয়টি তুলে ধরেছিলেন কিনা যে এরশাদ একজন বিশ্ব বেহায়া বা এরশাদের সাথে রাজনীতি করা ঠিক হচ্ছে কিনা, এরশাদকে রাজনীতিতে যেটাকে বলে হচ্ছে আমরা তারকে পুনর্জন্ম দেওয়া ঠিক হচ্ছে কিনা, সেগুলি আপনারা বলেছিলেন কিনা সে সময়? আমরা যারা সাবেক ছাত্রনেতা, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরি মাঠে সম্পৃক্ত ছিলাম, নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, তারা এই বিষয়টা যথেষ্ট বিব্রত বোধ করেছি সে সময়, এবং আমরা প্রায় প্রত্যেকেই তাদের যথেষ্ট নিজস্ব ফোরামে আমরা এই বিষয়গুলো বলার চেষ্টা করেছি। তবে প্রসঙ্গত আপনাকে উল্লেখ করতে চাই যে আমাদের দেশে চালন এবং সুইয়ের একটি প্রবাদ প্রচলিত আছে, সর্বাঙ্গে যেখানে ছিদ্র সেখানে একটি ছিদ্রের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা। আজকে বিশেষ করে যারা ক্ষমতায়, তারা এরশাদকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, এরশাদকে যেভাবে তারা লালন পালন পোষণ করছেন, সুতরাং এই বিষয়গুলো ওই সামান্য কদিনের একটা সখ্যতার বিষয় আপনি সামনে আনছেন, আমরা বিব্রত বোধ করছি। আমি তো আওয়ামী লীগ করি না, আমি এই প্রশ্ন তুলতে পারি কিনা জনগণ হিসেবে, এবং আমার কাছে মনে হয় এরশাদ সাহেব যদি বেঁচে থাকেন আপনারা ওনার সাথে আবার জোট করতে পারেন, সেই সম্ভাবনা তো রয়েই গেছে। আমরা তারেক রহমানকে দেখেছি এরশাদের সঙ্গে দেখা করতে, সম্ভাবনা দেখছি না। আমরা তারেক রহমানকে দেখেছি এরশাদের সঙ্গে দেখা করতে, তার সাথে কথা বলতে, আমরা বেগম জিয়াকে দেখেছি তার সাথে। আপনি একজন অবজারভার হিসেবে এই প্রশ্ন করতে পারেন এবং সে প্রশ্নের উত্তর তো আমরা দিচ্ছি।
জি। এবং এই প্রশ্নে আমরা বিব্রত হচ্ছি। জি। এরশাদকে ভবিষ্যতে আমাদের সঙ্গী করার কোনো সম্ভাবনা আছে বলে আমি অন্তত আর মনে করি না। জনাব সুজাত আলী তারিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। জনাব সুজাত আলী রফিক, আপনার কাছে জানতে চাইবো যে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের ভিতর দিয়ে পতন হয়েছিল এরশাদ সরকারের, আপনার কাছে কি মনে হয় এই দিনটি যে সরকারের তরফ থেকে বা আওয়ামী লীগের তরফ থেকে বেশ জোরে সোরে পালন করা হচ্ছে না, এর কারণ কি এই যে জাতীয় পার্টি এখন অনেকটা আওয়ামী লীগের একটি ছায়াতে পরিণত হয়েছে, আওয়ামী লীগের ছায়া সঙ্গীতে পরিণত হয়েছে, ব্যাপারটি কি এরকম? এরশাদকে ততটা আর স্বৈরাচার বলতেও আমরা শুনি না আওয়ামী লীগের। ধন্যবাদ। জনাব সুজাত আলী রফিক। অবশ্যই স্বৈরাচার। এরশাদকে আমরা সবসময়ই বলি, আওয়ামী লীগ সবসময় বলে থাকে, এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম ওই সময়ে। এরশাদকে দীর্ঘ 9 বছরের শাসনামলে এরশাদ যে স্বৈর শাসন বাংলাদেশে কায়েম করেছিল, আমি সেই সময়ের যারা শহীদ হয়েছিলেন, বিশেষ করে সেলিম দেলওয়ার, জাফর, জয়নাল কাঞ্চন, মোজাম্মেল, দীপালি সাহা, রাউফুন বসুনিয়া, রঘুনাথ, জিতেন, রিপন সহ, ডাক্তার মিলন, নূর হোসেন সহ অসংখ্য শহীদ হয়েছিলেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে এই স্বৈরাচার পতন দিবস হিসাবে আওয়ামী লীগ পালন করছে, এটা কোনোভাবেই সত্য নয় যে এরশাদ আওয়ামী লীগ স্বৈরাচার দিবস হিসাবে, স্বৈরাচার পতন দিবস হিসাবে এটাকে পালন করে না, জুড়ে সুরে করে না। হ্যাঁ, এটা রাজনৈতিক কৌশলগত কারণে এরশাদ। রফিক ভাই, সিলেটে আপনারা কি করেছেন? স্বৈরাচার পতন দিবসের কর্মসূচি সিলেটে কি করেছেন? আপনি আজকে কি করেছেন সিলেটে? আমরা স্বৈরাচার পতন দিবসের কর্মসূচিতে আমরা দেখুন, এখন জেলা পরিষদের নির্বাচন চলছে, এই নির্বাচনের কারণে আমরা সিলেটে কোনো কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি নাই। নির্বাচনী বিভিন্ন ইয়েতে আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে। জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আপনি কি করছেন? আমরা কোনো জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আপনারা কি করছেন? আপনি কি করছেন? জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আমাদের সমর্থিত প্রার্থীদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন উপজেলায় আমরা সফর করছি, এবং জনগণকে আমরা আমাদের যে দলীয় সমর্থিত যে প্রার্থী তার পক্ষে আমরা কাজ করছি। জনগণ তো ভোট দেবে না, জনগণকে দলীয় সমর্থিত প্রার্থীর ভোট দেওয়ার দরকার কি, জানার দরকার কি? জনগণ তো আপনাকে ভোট দেবে না, সেটাতে জেলা পরিষদে প্রত্যক্ষ নির্বাচন তো হচ্ছে না। না, প্রত্যক্ষ নির্বাচন না হোক, পরোক্ষ নির্বাচনে যারা ভোটার তাদের কাছে আমরা যাচ্ছি, আমরা সাধারণ মানুষের কাছে না, আমরা যারা ভোটার তাদের কাছে যাচ্ছি। যারা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার বা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছেন, তাদের কাছে আমরা যাচ্ছি, এবং তাদের কাছে আমাদের বক্তব্যটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের উন্নয়নে যে কর্মসূচিগুলো হাতে নিয়েছেন, সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য আমাদের গ্রামে গঞ্জে যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে ত্বরান্বিত করার জন্য জেলা পরিষদে আমাদের প্রার্থীকে তারা যাতে ভোট প্রদান করেন। রফিক ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো, শিবলি ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে শিবলি ভাই, আপনার কাছে কি মনে হয় যে এরশাদ একজন শাসক যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলে আমরা সকলেই এরশাদ পতনের আন্দোলনে ছাত্র হিসেবে আমিও অংশগ্রহণ করেছিলাম, তো সেই পতনে আমরা সবাই যেখানে একতাবদ্ধ হয়েছিলাম, সব দল মত নির্বিশেষে, সেই ঐক্য যে রাষ্ট্রীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে ধরে রাখা গেল না, বরং আরো নানাভাবে বিভক্ত হতে থাকলাম, এর কারণ আপনারা কি দেখেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে, আপনাদের কাছে জানতে চাই। স্বৈরাচার প্রতিরোধ দিবসে আব্দুল আল মাসুদ শিবলি, তারিকুল ইসলাম, সুজাত আলী রফিক, আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম যে ঐক্যের সূচনা হয়েছিল, সবাই ঐক্যবদ্ধ হয়েছিল স্বৈরাচারের ক্ষেত্রে, স্বৈরাচার পতনের ক্ষেত্রে, পতন দিবসে সেই ঐক্য ধরে রাখা গেল না কেন? শিবলি ভাই। জি, আপনাকে ধন্যবাদ। আসলে সেই সময় যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে করেছিলাম, এরশাদের পতনের পরে 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয় নাই। আসলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্নভাবে অনৈতিক কাজ সেই সময় রাজনৈতিক দলগুলো করেছে। যেমন ধরেন কালো টাকার খেলা, মাসুলিজম প্র্যাকটিস করা হয়েছে, তারপরে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনে জেতার জন্য যে মাঠে অগাধ কালো টাকা, দুর্নীতির টাকা ছড়িয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে দেখা গেছে যে 92-এর পর থেকে তারপরে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় নাই, কারণ আপনার বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোকে
একত্রিত রাখতে পেরেছিল এই কারণে যে ছাত্রদেরকে দেখে ভয় করত রাজনৈতিক দলগুলো, ভয় করত যে এরা ছাত্ররা কোনো অন্যায় করে না, এরা নির্লোভ, মানে লোভী না, কোনো মানে টাকার বিনিময়ে তারা কোনো বায়াসড হয় নাই। তারপরে তারা চিন্তা করলো বড় দলগুলো যে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিতে হবে। অলিখিতভাবে গত মানে 20-25 বছর হলো কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না, নেতৃত্ব তৈরি হচ্ছে না। কোথা থেকে দেশের নেতৃত্ব দিবে? রাজনৈতিক কর্মীরা যারা দেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা নেতৃত্ব দিবে দেশকে। আজকে দেশকে নেতৃত্ব দিচ্ছে যে যারা সন্ত্রাসীরা, কালো টাকার মালিকরা, দুর্নীতিবাজরা, ব্যবসায়িকরা। তাহলে রাজনীতিকদের হাতে আর নেই, যে কারণে এখন মানে হাইব্রিডদের আনাগোনা চারিদিকে, যে এখন জননেত্রী শেখ আপনি বলছেন সেই কারণে ঐক্য ধরে রাখা যায়নি। জনাব তারিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে কেন দেশের প্রয়োজনে আমরা সবাই একতাবদ্ধ হতে পারছি না? যে ঐক্যর সূচনা হয়েছিল আজকের এই দিনে 90 সালে, সেই ঐক্য আমরা ধরে রাখতে পারিনি কেন? জনাব তারিকুল ইসলাম। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। তবে একটু পিছনে ফিরে দেখতে গেলে দেখতে হয় যে এরশাদ বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পরিণতি পায়, তার আগ মুহূর্তে বিশেষ করে শহীদ জেহাদ মৃত্যুবরণ করার পরে আপনারা লক্ষ্য করেছেন ছাত্রলীগ এবং ছাত্রদল সহ ছাত্রদের মধ্যে যে ঐক্যটা গড়ে উঠেছিল, সেখানেও কিন্তু আওয়ামী লীগের নেত্রী, সভানেত্রী শেখ হাসিনা পুরোপুরি সায় দেননি। এবং যে কারণে তৎকালীন ছাত্রলীগের সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, যিনি এখন বিএনপির নেতা, তিনি একটা পৃথক স্ট্যান্ড নিয়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরে কিন্তু সেই হাবিব সাহেব আওয়ামী লীগ করতে পারেন নাই। ফলে ওই জায়গা থেকেও কিছু দুর্বলতা আমাদের মধ্যে ছিল। পরবর্তীতে 91-এর প্রশ্নর ঊর্ধ্বে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরে প্রথমেই জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন 1 মিনিটও বিএনপি সরকারকে সুস্থ থাকতে দেওয়া হবে না। সরাসরি পার্লামেন্টে তিনি এই বক্তৃতায় কথা বলেছিলেন। পরবর্তীতে আপনারা লক্ষ্য করলেন 3-4 বছর যাওয়ার পরেই তিনি সেই এরশাদকে নিয়ে এবং আজকে আওয়ামী লীগের কাছে যে অচ্ছুত জামাত, তাদেরকে নিয়ে বিএনপির বিরুদ্ধে মোর্চা গড়ে তুললেন। তার মানে এবং বিএনপি সরকার, তারিকুল ইসলাম, আপনার বক্তব্য পরিষ্কার যে নানা কারণে, রাজনৈতিক কারণে সেটি। সুজাত আলী রফিক, আমরা একদম শেষ মিনিটে আছি, আপনি মনে করেন কি কারণে আসলে সেই ঐক্যটি ধরে রাখা যায়নি, আমাদের একটু বলবেন কিনা? জনাব সুজাত আলী রফিক। জি, ঐক্যটি ধরে রাখা যায়নি কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঐক্যটি ধরে রাখা যায়নি তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে 3 জোটের রূপরেখাকে উপেক্ষা করে তার ইচ্ছানুযায়ী এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন। এবং ঐক্য আসলে ওইটা আদর্শিক কোনো ঐক্য ছিল না, এটা কৌশলগত ঐক্য ছিল। যে কারণে আদর্শগত ঐক্য কখনো না থাকলে, মুক্তিযুদ্ধের চেতনার অনুসারীরা ঐক্যবদ্ধ থাকলে নিশ্চয়ই সেই ঐক্য ধরে রাখা যেত। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপে বিএনপি জড়িত হওয়ার কারণে, জামাত ইসলামীর সাথে ঐক্য গড়ে তোলার কারণে এবং যুদ্ধ অপরাধীদের সাথে ঐক্য গড়ে তোলার কারণে সেই ঐক্য ধরে রাখা যায়নি। আমরা যে চেতনা নিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, আমাদের ছাত্র সমাজের যে দাবি দেওয়া ছিল, এদেশের গণতান্ত্রিক মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো বাস্তবায়িত হয়নি। ভোট এবং ভাতের অধিকার সেদিন ছিনিয়ে নেওয়া হয়েছিল, যে কারণে সেই ঐক্য আর টিকে থাকেনি। এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে 96 সালে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকে দেশে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আসলে কোনো ঐক্যই, আদর্শগত ঐক্য না থাকলে সেটি কখনো ধরে রাখা যায় না। জনাব সুজাত আলী রফিক, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব তারিকুল ইসলাম, আব্দুল আল মাসুদ শিবলি, আপনাদেরও এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।